আচ্ছা তোমরা কি পড়াশোনা করছো পদ্ধতি নিয়ে মুখস্থ করছো কিনা পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর মুখস্থ করছো হ্যাঁ শিওর তুমি এখানে সাইডে আসো তোমাকে দেখতেছি না তুমি ওদিকে যাচ্ছ কেন তুমি আচ্ছা আচ্ছা তোমরা পড়ছো পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর আমি তো এখানে একটা এক্সাম নিব এক্সাম না তো তোর অনকের একটা গেম খেলবো এখন তোমার সাথে পারবা কি না জীবনও নাই আজ অবস্থা খারাপ তোমার আজকে অপমানিত হয়ে যাবে তোমার নাম কি ফারদিন কিছু করো নাই পরীক্ষা বার করছি যে আচ্ছা দেখো তড়িৎ ঋণাত্মক বললামে এটা থাকবে না একদম চাকরি শেষে তো ঋণাত্মক বল হ্যাঁ থাকতে পারে না দুটো সেম না দুটো আলাদা বল থাকতে পারে না তোমরা ফিজিক্স এখন টান বল করতেছো না আচ্ছা বলি বল জিজ্ঞেস করি অফিসে আবার জিজ্ঞেস করে তোমার পুরো বিস্তারিত বলে দেবে এখন আমরা দেখলাম ঠিক আছে আচ্ছা এই কথা কম আমি কথা বেশি শুনলে মার্ক প্লেট দিব তোমরা পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর যেগুলো পড়তে বসছিলাম সেগুলো আরেকবার রিভিশন দাও আমি জিজ্ঞেস করবো দেখছি 1 থেকে 30 আর কিছু সিলেক্টিভ কিছু টাকা দিয়েছিলাম মনে আছে এখন চাইলে একবার রিভিশন দিতে পারবো হ্যাঁ আমরা ভাষা বলতেছি যে কালকে গাইডেন্স পড়ো এখন তুমি এখন ভাষা পড়তেছো কাহিনী তোমার টাইম দিছি পড়ার জন্য তুমি আমার ভাষা পড়ানোর কাহিনী শুনছো রিভিশনে দিবা রিভিশনে দাও কোনো কথা না সেটা ব্যবস্থা করি রিভিশন দাও ঢুকো
আচ্ছা এবার বই বন্ধ করো সবাই আর পড়ার সময় নেই তোমাদের জন্য কি বানায় আছে স্যার কন্ট্যাক্ট আছে বলে এসে ক্লিক করবো এটা কোথা পেয়ে জানিস দেখো ওকে বই বন্ধ করছো সবাই তোমরা শেষ এবার সবার আগে কি আসবা বলো কে বেশি কনফিডেন্ট যে বেশি হাসবে সে বেশি কনফিডেন্ট হ্যাঁ তুমি আসো সবার আগে আসো 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 আর কোনো কথা নাই আসো তোমার নাম কি দেখি বলো এটা কি জিনিস এই পুরো ছকটা কি জিনিস পর্যায় সারণী প্রশ্নতে কয়টা মৌল আছে 118টা পর্যায় কয়টা গ্রুপ কয়টা 18টা এখানে তো অনেক বিশাল ছক অনেকগুলো কোশ্চেন মার্ক দেখতেছো তাই না তোমাকে যে সবার প্রশ্ন ডাকছি সহজ থেকে একটা দিব নাকি হ্যাঁ স্যার এই অক্সিজেনের নিচে একটা ঘর দেখতেছো না এটা তুমি ফিল আপ করবা এই দেখো আবার দেখার সুযোগ দিচ্ছি এটা কি অক্সিজেন যে অক্সিজেনের নিচে কি 16 নম্বর গ্রুপ 16 নম্বর গ্রুপে 3 নম্বর পর্যায়ে অক্সিজেনের নিচে যেটা সেটা কি সেটা তুমি করবা কিভাবে করবা তুমি চিন্তা ভাবনা করার পরে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে প্রতীকের নাম লিখবা পারমাণবিক সংখ্যা লিখবা ভর লিখবা সাবমিট দিবা কথা বোঝা গেছে শর্টের নাকি মিডিয়াম দেখা যাবে হ্যাঁ শর্টের নাকি মিডিয়াম দেখা যাবে আগে দেখো তোমাকে ডাকবো একটু এইগুলো করো ঠিক আছে এখন তুমি আগে চিন্তা করার পরে কিছু মুখে বলা যাবে না জাস্ট যখন লিখতে চাও নিজে এসে এখানে ক্লিক করবা ঠিক আছে দেখো কি এটা এস কি সালফার হ্যাঁ না পুরোটা লিখতে হবে না শুধু এস লিখবা পারমাণবিক সংখ্যা ভর লিখো সাবমিট দাও কি লিখে আসছে একদম সঠিক ওটা কি সালফার হয়ে গেছে কিনা হয়ে গেছে যাও সিটে বসো তুমি আসো এবার তোমাকে আমি ফ্রি চয়েস দিচ্ছি তুমি কোনটা টাকা পাবো এটা টাকা পাবো তাহলে তোমাকে এটা দিব না তুমি হচ্ছে ওই কার্বনের নিচেটা ফিল আপ করো কত নাম্বার গ্রুপে বলো তো সেটা 14 নাম্বার পর্যায় কত 3 নাম্বার ফিল আপ করে দেখি তুমি রেডি হও তুমি আসবে এখন সিলিকন 14 ভর কত 28 এই সহজ হয়েছে না আচ্ছা আসো 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 দ্রুত তুমি তো সব মুখস্থ একদম নাকি সব মনে আছে মনে নাই কি নাই এই তো আসলে তারা হবে না এখানে তুমি হচ্ছে হিলিয়ামের নিচেটা ফিল আপ করে যাচ্ছে বেশি পিচ্ছি সহজ থেকে গেছে এটা কি জিনিস পারমাণবিক সংখ্যা কত 10 ভর কত 18 19 20 আচ্ছা সাবমিট দাও দেখি কি আছে আচ্ছা এটা হয়ে গেছে সবারটা হয়ে যাচ্ছে পিং বয় আসো তোমাকে একটা কঠিন থেকে দিই নাকি অনেক বড় থেকে এটা দিয়ে দিতাম না তুমি যেটা চাই করে তো বেশি সহজ হয়ে যাচ্ছে আচ্ছা তুমি ওটা করো 4 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপ এটা করো 4 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপ হ্যাঁ আগে বলো তোমার নাম কি আদিম লিখে দিও না ঠিক আছে আচ্ছা
নাকি পাঁচগুলো তো 40 নাকি 40 40.5 তার দশমিক দেওয়ার অপশন আছে মনে হয় ওই দশমিক দেওয়ার অপশন আছে 39.5 সাবমিট দাও একদম সঠিক ঠিক আছে যাও কিন্তু ক্যালসিয়াম আসলে 39.5 না এক্স্যাক্টলি কত লেখা আছে কত 40 আসো তোমার নাম কি স্যার ফারদিন ফারদিন বলো কোনটা সবচেয়ে কঠিন এখানে স্যার নিচে সবচেয়ে কঠিন ওই সাবান নিচেরটা করো সিস্টেমের নিচেরটা করো স্যার উঠতে করি ওই থেকে কোনটা করবো আচ্ছা ঠিক আছে এখানে এটা করো এস এন এর নিচেরটা করো স্যার অর্গানিক যেটা করি কোনটা অর্গান কি হবে আর আর নিচে না আর কিছু হবে আচ্ছা তুমি এটা করো এই 13 নম্বরে জার্মানিয়ামের আগেরটা করো 13 নম্বর গ্রুপে এখানে জার্মানিয়ামের আগে 31 নম্বর থেকে এটা করো বলেই দিছি হচ্ছে না লিখো যেটা মাথায় আসে আচ্ছা কোন লাগলে হবে না বুঝতো ভুল হয়েছে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো এই পেছনের জন্য আসো একদম তুমি দ্রুত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এসে এটা ফিল আপ করো ওটাই ফিল আপ করবা যেটা ও করতে পারে না জার্মানিয়ামের আগেরটা ইয়েস কি হবে স্যার বড়টা ক্যামেরা মাথায় আসতেছে কি হবে কে পারবো এটা বলো ভরটা পারতে পারো ঠিক আছে তুমি ফিরে যাও আসো দেখে তুমি ফিল আপ করো দ্রুত দেরি করা যাবে না গেলিয়াম 31 আচ্ছা কাটতে হচ্ছে কেন হিসাব করতেছে গো গুড এই দাঁড়িয়ে তো সবাই আচ্ছা যদিও 71 না কারেক্ট হচ্ছে 70 আশেপাশে যদি হয় 1 বা 2 আশেপাশে যদি হয় তখন সেটাকে কি
সঠিক হিসেবে ধরা হয়, ভুল ধরা হয় না। আসো দ্রুত আসো। তুমি করবা আর্গনের নিচেরটা করো, আর্গনের নিচেরটা। আর্গনের নিচে মানে কোনটা বুঝছো? হ্যাঁ, চিন্তা করো, চিন্তা করে এটা ফিল আপ করো। কে বাকি থেকে গেছো? এদিকে কি সবাই করছো? তুমি বাকি থেকে গেছো না? আচ্ছা, এদিকে একজন। কেন নাম নাম জানো না? এটা কোনো কথা? ডিরেক্ট খাবার নিয়েছো? ঠিক আছে, যাও সেটা যাও। এখন এটা ফিল আপ করতে আসবে কে? আগে দাগাইছো এমনও আসতে পারো চাইলে। আসবা? কে আসবা? পারবা? আসো। ফিল আপ করো। কি লিখছো এটা? ক্রিপ্টন। এটা কত হবে? 36। এটা কত? 84। গুড, ভেরি গুড। এই তালি দাও জন্য একটা। এবার তুমি আসো, বলো তুমি কোনটা পারবা? হ্যাঁ, সবচেয়ে সহজটা জার্মানিয়ামের পাশেরটা পারবা? কেন? পড়ে আসতে বলছিলাম কিন্তু পড়া উচিত ছিল। তাহলে তুমি সোডিয়ামের নিচেটা ফিল আপ করো। সোডিয়াম কোনটা বলো তো এখানে? Na। হ্যাঁ, এটা নিচে ফিল আপ করো। তুমি রেডি হও? কে বাকি আছো? তুমি না? আসো। ভুল হলে ক্রস দাও। কয়বার সাবমিট করবা? স্যার আগের ব্যাচের এই পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভরের মধ্যে কোনটা বড় হয় কোনটা ছোট হয় বলো? উল্টা পাল্টা করতেছো কেন? 39 হবে নিচে, নিচে উপরে। এখানে নার্ভাস হয়ে গেছো কোনটা? সোডিয়ামের নিচে কত কত হতে পারে? ওই যে একটা হিসাব ছিল না, 2 8 8 18 18, ওই হিসাবে যোগ করে দেখো তোমার সোডিয়ামের নিচে কত হতে পারে। ঠিক আছে, গুড, ওকে, যাও সেটা যাও। আসো আসো, যে আগে তুমি আসো দ্রুত। তোমাকে দিয়ে আশা করি সবচেয়ে কঠিন কঠিনগুলো সলভ করা যাবে নাকি? একদম পারবো না? একজনও কি কঠিন করে শিখো নাই? এটা কোনো কথা? আমরা ফালতু হয়ে গেলাম। আজ তুমি এটা করে দাও। 13 নম্বর একদম প্রথমটা, 13 নম্বর গ্রুপে একদম কার্বনের পাশে যেটা আছে সেটা। হ্যাঁ, একদম ইজিটা দিচ্ছি তোমাকে। তুমি কাকে খুঁজতেছো বলো? বি আর কি জিনিস? ব্রোমিন। আচ্ছা, তারপর লেখো। এটা কত? 5 লিখছো। আচ্ছা, তারপর
5 কি বোরন নাকি ব্রোমিন বলো তো? বোরন। বোরন কি শুধু বি দিয়ে নাকি বি আর দিয়ে? শুধু বি দিয়ে, ঠিক কি না? তাহলে এখানে আরটা কেটে দাও, আরটা কেটে দাও, কেটে দাও, হ্যাঁ হ্যাঁ কেটে দাও। ব্রোমিন হচ্ছে তোমার হ্যালোজেন, মানে 17 নম্বর গ্রুপে, ক্লোরিনের নিচে, ঠিক আছে? হ্যাঁ, ভর কত হবে করো? ভর হচ্ছে 10, 11, ঠিক আছে, গুড, যাও। আচ্ছা, যাই হোক, জাস্ট এমনিতেই হচ্ছে পারমাণবিক সংখ্যা মানে ভরে তোমাদেরকে লিখে নাম, তো বোর্ডে আসলে সবাই অনেক কিছু ভুলে গেছে ওরা, এটা আমারই কিছু না। এখানে আরো হচ্ছে কি অনেক কিছু কাহিনী আছে। কিরকম কাহিনী? এখানে হচ্ছে টাইম সেট করছিলাম 30 সেকেন্ডের, না তোমরা 30 সেকেন্ডে মনে হয় চিন্তা করতে পারো না, ওটা রিমুভ করে দিয়েছি। তারপর হচ্ছে নাম এরকম করে একবার একজন করতে পারবা, বেশি করতে পারবো না, এরকম অনেক কিছু চেঞ্জ করছিলাম, বাট চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র ইজিটা রাখছি। তো তোমাদেরকে হচ্ছে ওই টাইম লিমিট করে যেটা আছে ওটা তোমাদেরকে আমি ফাইলটা দিয়ে দেবো। তোমরা ওটা হচ্ছে কি করবা, আমাদের ফোন থাকুক বা হচ্ছে কি পিসি থাকুক, জাস্ট ফাইলটা ওপেন করলে অটোমেটিক্যালি চলে আসবে। তোমরা নিজেরা চাইলে বাসায় ল্যাপটপে হোক, পিসিতে হোক বা ফোনে এটা ক্লিক করতে পারো। কথা বুঝতে পারছো? আচ্ছা স্যার লিংকটা টাইপ করলে আসলে হ্যাঁ, লিংকে ট্যাপ করে হিসেবে আর কিছু করতে হবে না, জাস্ট .html। এটা কেমন আসবে মাথা আসছে? এটা হচ্ছে পিসির এক্সটার্নালের ডাউনলোডসের মধ্যে। এটা কি লিংক? এটা কি লিংক? এই অবস্থা তোমাদের আইসিটির লিংক হচ্ছে HTML একটা ফাইল একটা, তাই না? এটা হচ্ছে তোমার প্লে করছি গুগল ক্রোমে সম্ভবত। যাই হোক, যেখানে প্লে করে গেল আমি এখান থেকে শেয়ার দিয়ে তোমাদেরকে পরে দিয়ে দেবো। স্যার দেখো এটা ড্রাইভে আছে, আমি দিয়ে দেবো। কোডটা কথা গেছে কোনটা? এই কোডটা এটা এআই দিয়ে করছিলাম না, ক্লড দিয়ে করিনি, না জমি দিয়ে করিনি, না যে ভিডিও করিনি, নেটিভলি না নেট দিয়ে করিনি। যেটা দিয়ে করছি সেটা তুমি কোনো শুনো এবার তো। স্যার বলেন না। তোমরা যেসব এআই ইউজ করো আমি ওইসব ইউজ করি নাকি? কি মনে করছো? স্যার বলেন না। ইঞ্জিনিয়ারিং আসলে আরো 10,000 এআই হয়ে জানতে পারবা, আর তোমরা তখন অন্য কারো এআই দিয়ে করবে না, তখন তোমরা নিজেরাই এআই বানাবা। যেমন আমরা নিজেরাই হচ্ছে 5-7টা এআই বানিয়েছি, ওগুলো এরকম বড় বড় নয়। যাই হোক, এটা কাহিনী না, আমরা আমাদের পড়ায় ফিরে আসি। এটা জাস্ট একটা ছোট একটা গেম ছিল, তোমরা তো মরে গেছো তো রাখছো আমাকে দেখে। আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আচ্ছা, চ্যাপ্টার 4 আমরা কতটুকু পড়ছিলাম কতদিন বলো তো? আমরা কতদিন জাস্ট ইতিহাস পড়ছিলাম, ঠিক কি না? ইতিহাসে পর কিছু পড়ছিলাম পড়ি নাই। আজকে আমরা করবো গ্রুপগুলোর কাহিনী। কি করবো? এই গ্রুপ পর্যায়ে যা আছে তাদের কাহিনী করবো। কিরকম কাহিনী? দেখো, সর্বপ্রথম আমার গ্রুপ 1 সম্পর্কে আইডিয়া নিতে হবে। দেখি বলতো গ্রুপ 1 এ কারা কারা আছে? কে বলতো আমরা মুখস্থ না দেখে? বলো। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সেজিয়াম, ফ্রান্সিয়াম। গুড, বসো। আচ্ছা, তো কেউ যদি এই স্পিয়ারটা মুখস্থ রাখতে না পারো সেটা নেমোনিক্স দিয়ে জানলে মুখস্থ রাখতে পারো। কি বলতো? আপনি জানা আছে? হেলিনাকে রবি সাজাবে হেলিনাকে রবি সাজানো সাজাবে সাজাবে ফ্রান্সে। তো হেলিনাকে কেন ফ্রান্সে সাজাতে হবে? বাংলাদেশে কি বিউটি পার্লার রক করছে? চেষে দিল স্যার, হ্যাঁ? চেষে দিল কাগজে। হ্যাঁ, চেষে দেওয়াটাই ভালো, কারণ ফ্রান্স থেকে সাজাতে প্রচুর টাকা খরচ, এখানে তো ভিসা করতে তো অবস্থা হয়ে যাবে। হাই, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। কিভাবে ছেঁচছে? চিটাঙ্গারা বলে না, তোমার ছেঁচে ফেলা ইউন বলে কি বলে না? শুনছো? হ্যাঁ, তো হাই, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, এটা দিয়ে তুমি ইজিলি চাইলে মনে রাখতে পারবা। হাই, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। ওকে, এবার আমরা গ্রুপ 1 এর কাহিনী। প্রথমত এরা সবাই কি ধাতু। কি রকম ধাতু? ক্ষার ধাতু, কারণ সকল ধাতুই ক্ষারীয় হয় মোটামুটি। আচ্ছা, তো ক্ষার ধাতুরা কেমন হয়? তারা পানির সাথে বিক্রিয়া করে
হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কি গ্যাস তৈরি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে, সাথে ধাতব হাইড্রোক্সাইড তৈরি করে, ধাতব হাইড্রোক্সাইড তৈরি করে। আচ্ছা, এখন কথা হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড তৈরি করার কথা বুঝলাম, কিন্তু পরীক্ষায় এই জিনিসটা কিভাবে আমাকে মানে বুঝাইতে হবে বা বলতে হবে, এটা কি কাজে লাগবে? পরীক্ষায় তোমাকে বলবে যে তুমি কিভাবে একটা ধাতু আইডেন্টিফাই করবা, কি ধাতু? ক্ষার ধাতু। তখন তোমাকে এটাই মাথায় আনতে হবে যে হ্যাঁ, ওই ক্ষার ধাতুটা যদি হাইড্রোজেন গ্যাস তৈরি করে, মানে ওই জিনিসটা যদি হাইড্রোজেন গ্যাস তৈরি করে, তাহলে এখানে ক্ষার ধাতু উপস্থিত আছে। আর ক্ষার ধাতু কোন গ্রুপে থাকে? 1 নম্বর গ্রুপে। আর ধাতু কি করে? ইলেকট্রন দান করে। কি করে? ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করে কিসে পরিণত হয়? ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়ন কেমন হয়? পজিটিভ। আর অ্যানায়ন নেগেটিভ। কিন্তু ধাতু তো পজিটিভ হয়, তাই না? ক্যাটায়নে পরিণত হয়। তার মানে ইলেকট্রন যেহেতু দান করে, তাও আবার একটা, তাহলে যোজনী কত বলো? গ্রুপ 1 এর যোজনী হচ্ছে 1। তোমরা যোজনী সম্পর্কে জানো, ইলেকট্রন দান করা বা গ্রহণ করার যে ক্ষমতা সেটাই যোজনী, না? কিন্তু তোমরা কি এটা H2 এর সাথে বিক্রিয়া করলে তখন হাইড্রোজেন হবে নাকি সবগুলোর সাথে হবে? H2 এর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন নাকি সবগুলোর সাথে? শুধুমাত্র পানির সাথে বিক্রিয়া করে। তুমি যখন পানিতে ডুবাবা কোনো ক্ষার ধাতুকে, ওখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ঠিক আছে? সাথে ধাতব হাইড্রোক্সাইড তৈরি হবে। আর যোজনী 1। কিন্তু তোমরা কি কখনো জারণ সংখ্যা নিয়ে শুনছো? জারণ সংখ্যা ওয়ার্ডটা শুনছো? চিহ্ন সহ যোজনী জারণ সংখ্যা। তুমি কি সকালে ক্লাস করছো আজকে? তাহলে তুমি এই কথা লাগে না বলো। স্যার এখানে এই চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা আগে ঠিক বলছো? আচ্ছা, চিহ্ন সহ যোজনী মানে এর যোজনী, এগুলো যোজনী হবে +1। +1 কেন? ইলেকট্রন দান করলে সে পজিটিভ হয়ে যায়, কারণ ক্যাটায়ন উৎপন্ন হয়, তাই প্লাস চার্জ হবে তার সাথে। আর ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ চার্জ হবে। এই কথাটা লিখে রাখবা যে ইলেকট্রন দান করলে পজিটিভ চার্জ বাড়ে, ইলেকট্রন গ্রহণ করলে পজিটিভ চার্জ কমে। পজিটিভ চার্জ বাড়া মানে নেগেটিভ চার্জ কমা, পজিটিভ চার্জ কমা মানে নেগেটিভ চার্জ বাড়া, ঠিক আছে? এই কথাটা শুনে লিখে রাখবো। তাহলে ইলেকট্রন দান করলে কি হবে? প্লাস চার্জ বাড়ে, মাইনাস চার্জ কমে। ওকে, এরপর এটাকে বুঝে গেছে? ধাতুর কিন্তু গলনাঙ্ক সূচকাঙ্ক কি হয়? বেশি হয়। তাহলে 1 নাম্বার গ্রুপের সবাই কি বেশি গলনাঙ্ক সূচকাঙ্কের হবে না? হ্যাঁ, তাদের গলনাঙ্ক সূচকাঙ্ক একটু বেশি থাকবে। আচ্ছা, তো আরেকটা জিনিস মনে রাখতে পারো, 1 নাম্বার গ্রুপের সবাই কিন্তু আয়নিক যৌগ গঠন করে। কি গঠন করে? কার সাথে বিক্রিয়া করে? গ্রুপ 17, মানে অধাতুদের সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ গঠন করে। এটাও মাথায় রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে গ্রুপ 1 এর বেসিক কিছু কথাবার্তা। কিন্তু গ্রুপ 2 তাদের কি কোনো পার্থক্য আছে গ্রুপ 1 এর সাথে? অল্প পার্থক্য। সবার আগে আমাকে মূল সবগুলো বলতে পারবে কে? পারবা? হাত তুলে রাখছো, পারবা নাকি? 3 নম্বর গ্রুপের সব তুমি বলো। হ্যাঁ বলো, বেরিলিয়াম, তারপর বেরিয়াম, টেকনিক বলতে পারবা কেউ? বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো, এটাই। আর কি তোমার কাছে উল্টাপাল্টা আছে কিছু? কি উল্টাপাল্টা থাক, কি বলবো? তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো। যারা মনে রাখতে পারবে না তারা এইভাবে করে রাখতে পারো চাইলে। এগুলো সবগুলো হচ্ছে কি তাও একই ক্ষার ধাতু, শুধু স্পেশালিটি কি তারা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। কি ধাতু? মৃৎ ক্ষার ধাতু। এই যে বাংলা বই তোমরা মৃৎশিল্প পড়ছো না, মাটির তৈরি শিল্প, তাহলে মৃৎ ক্ষার ধাতু মানে কি? মাটির তৈরি ক্ষার না, মাটিতে পাওয়া যায় এমন ক্ষার, মাটিতে
পাওয়া যায় এমন ক্ষার। তাহলে যেসব ক্ষার ধাতুগুলো মাটিতে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? মাটিতে পাওয়া যাবে, তারাই হচ্ছে মৃৎক্ষার ধাতু। আর মনে রাখবা এই গ্রুপের ধাতুরা দুইটা করে ইলেকট্রন দান করতে পারে। কেন তো বুঝতেছো? কারণ তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা করে আছে? দুইটা করে আছে, তাই না? ইলেকট্রন বিন্যাস করে দেখা যায়। ইলেকট্রন বিন্যাস সলভ করছো আগের চ্যাপ্টারে, আবার করবা যদি সামনে। দুইটা ইলেকট্রন দান করার কারণে তার যোজনী কত? যোজনী 2, যার সংখ্যা কত? +2, যার সংখ্যা +2। গুড। তারাও কি সেম ভাবে পানিতে কি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। পানিতে কি গ্যাস তৈরি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আচ্ছা, এরাও সেম ভাবে অম্লের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? লবণ আর পানি তৈরি করবে। আগেরটা থেকে বলছিলাম না, বলা হয়নি। এরাও কি করবে? এরা তো ক্ষার, ক্ষার অম্লের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? লবণ আর পানি। বাট কথা আছে, এদেরকে তুমি সরাসরি অম্লের সাথে বিক্রিয়া করাবে না। প্রথমে কি করবা? প্রথমে ক্ষারটাকে পানির সাথে বিক্রিয়া করাবা। তাহলে কি তৈরি হবে বলো তো? ক্ষারকে পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে? ধাতব হাইড্রোক্সাইড। এই জিনিসটা তৈরি হবে। এই ধাতব হাইড্রোক্সাইডটা পাওয়ার পরে তুমি তার সাথে কাকে বিক্রিয়া করাবা? কাকে? অম্লকে। তাহলে এই আগে এখানে প্রথমে কি? ধাতব হাইড্রোক্সাইড পাবা। এই ধাতব হাইড্রোক্সাইডকে অম্লের সাথে বিক্রিয়া করালে কি পাবা? লবণ আর পানি পাবা। এটা হচ্ছে মূল কাহিনী। তাইলে এখানে আগে এই ঘটনাটা ঘটবে, তারপর তার সাথে তুমি অম্লকে বিক্রিয়া করাবা, লবণ আর পানি পাবা। এই হচ্ছে মূল কাহিনী। আচ্ছা, এই সেম ঘটনা কিন্তু কোথায় ঘটবে? 2 নাম্বার গ্রুপেও ঘটবে। 1 নাম্বার আর 2 নাম্বার গ্রুপ দুইটার মধ্যে এই মিলটা এখানে। তারা দুজনেই ক্ষার, শুধু পার্থক্য হচ্ছে যোজনী আর জনসংখ্যায়। আর হচ্ছে একটা মাটিতে পাওয়া যায়, একটা মাটিতে পাওয়া যায় না। আর এদের আরেকটা নাম সেম। এদেরকে কি বলা হয়? এস ব্লক এলিমেন্ট বলা হয়। এস ব্লক এলিমেন্ট বা এস ব্লক মৌল। কথা বুঝে গেছে? কাদেরকে? গ্রুপ 1 কেও, গ্রুপ 2 কেও। দুইজনকে কি বলা হয়? এস ব্লক এলিমেন্ট বলা হয়। এখন কথা হচ্ছে কেন বলা হয় বলতেছি। এটাকেও এস ব্লক এলিমেন্ট বলা হয়। এস ব্লক এলিমেন্ট আচ্ছা কেন বলা হয়? কেউ তুমি জানো বা বলতে পারবা? সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যায়। তুমি যখন এদের ইলেকট্রন বিন্যাস করবা, যেমন লিথিয়াম, তোমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রন বিন্যাস কিছু হলেও পারো, তাই আমি লিখতেছি 1s2 2s1। কথা কি ঠিক কিনা? তাহলে সর্বশেষ ইলেকট্রনটা এস এ গেছে ইয়া, তাহলে এস ব্লক এলিমেন্ট। সেম ভাবে তুমি কিন্তু যতটা মনে সবগুলো ধরো, সবগুলো লাস্টে s1 পাবা, মানে পাবা, অবশ্যই পাবা। এজন্য ওরা এস ব্লক এলিমেন্ট। সেম কাহিনী এখানেও, যত ইলেকট্রন বিন্যাসই ধরো সবগুলো লাস্টে s2 পাবা। s2 মানে কি? s এ তো আছে, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা যদি s এ যায় সেটা আবার এস ব্লক এলিমেন্ট। বুঝা গেছে কাহিনী? কেন এস ব্লক এলিমেন্ট বলা হয়? পরীক্ষায় প্রশ্ন আসে গ্রুপে 1 ও গ্রুপ 2 কে কেন এস ব্লক মৌল বলা হয়? লিখতে পারবো তো? তাদের মধ্যে যেসব মৌল আছে তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি s ব্লকে বা s অরবিটালে পৌঁছায়, এজন্য কি তাদের s ব্লক এলিমেন্ট বলে। মানে এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে যখন ইলেকট্রন বিন্যাস করব আমরা, ইলেকট্রন বিন্যাস করার পরে দেখব তাদের সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে পৌঁছাইছে। কোথায়? s অরবিটালে পৌঁছাইছে। এইজন্য আমরা তাদেরকে s ব্লক এলিমেন্ট বা s ব্লক মৌল বলি। এতটুকু পর্যন্ত কথা ক্লিয়ার না? আচ্ছা, কোনো কনফিউশন আছে? নাই। তাহলে আমরা অল্প আরেকটা জিনিস দেখব, সেটা কি? অল্প দেখব কারণ কি এটা অনেক বড় হিসাব। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এখানে অনেক কথা। এই পুরাটাকে একসাথে নেওয়ার পিছনে কারণ কি কে বলতে পারবা? গ্রুপ 3 থেকে গ্রুপ 12 একসাথে কেন নিচ্ছি আমি? কেন গ্রুপ 3 গ্রুপ 4 আলাদা নিয়ে? রিজন হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2 তাদের মধ্যে অল্প সংখ্যক কিছু ডিফারেন্স আছে, কিন্তু গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। তোমরা তোমাদের পর্যায় সারণীর দিকে তাকাও।
দেখতে পাচ্ছ? দেখি বলো তো এই পর্যায় সারণীটাতে গ্রুপ 3 গ্রুপটাও দেখতেছো? দেখতেছো নাকি? কি দেখতেছো বলো? সবাই সমান কি সমান? না মানে সেম কালার গ্রুপ 3 গ্রুপ 12 দেখতেছো যখন গ্রুপ 3 গ্রুপ 12 কালার কি বলো? স্যার কার্টুন বিভিন্ন বইয়ে দেখে আছে সেন্টা ভ্যালু না একই কালার মোটামুটি এখানে না রেডি গোলাপি ঠিক আছে নেক্সট সময় দেখতেছো তো নাকি? আচ্ছা একটু শুরু করি আচ্ছা ওকে এখানে দেখো তো গ্রুপ কোন গ্রুপ দেখতেছো বলো? 3 থেকে 12 এখানে তো অন্য কালার নাকি? আচ্ছা এইটাই কালারে বলো সমস্যা নাই। আচ্ছা বইয়ের কালারটা কি কালার? গোলাপি কি কালার? গোলাপি শিওর? তুমি বলো কালার কি? পার্পল তুমি বলো পার্পলি পার্পল ডার্ক গোলাপি ডার্ক গোলাপি ওটা কালার ছিল না তারপর সকালবেলা একজন বলছে জানো সকালবেলা একজন বলছে পেঁয়াজি কালার আমি বললাম যে ভাই পৃথিবীতে এত কালার আছে তুমি কালার পাও নাই আচ্ছা পেঁয়াজি কালারই দাও হ্যাঁ পেঁয়াজি কালার তো পড়ো নাই শুরুতে এখন বলে লাভ আছে ও এত কালার বাদ দিয়ে পাইছে পেঁয়াজি কালার আমি বলছি ঠিকই আছে তোমরা এমনি তো মার্কেটে গেলে এরকম কালারই বলবো দোকানদারকে আচ্ছা দেখো তো কাহিনী দেখো এখানে পেঁয়াজি কালার টালার নাই আছে হলুদ কালার তাহলে কি হলো এখান থেকে এটা তো হলুদ কালার ঝামেলা আচ্ছা আমরা হচ্ছে লাল দিয়ে দেখি লাল দিয়ে না দেখলে বুঝতে পারবো না এখান থেকে না শুরু হচ্ছে তোমাদের 3 নাম্বার গ্রুপটা এই 12 নাম্বার গ্রুপ মানে এতটুকু না যদি এখানে উপর লেখা নাই কিন্তু তোমরা নিজেরাই জানো এটা কি 1 নাম্বার গ্রুপ 2 নাম্বার গ্রুপ 3 নাম্বার গ্রুপ কোনটা এটাই তো 4 নাম্বার 5 6 7 8 9 10 11 12 নাম্বার গ্রুপ এর মতো 13 14 গ্রুপ আমার লাগতেছে না আমার লাগছে কত 3 থেকে 12 পর্যন্ত এই 3 থেকে 12 গ্রুপের পরিচয় কি অবস্থাটা লিখে রাখো কথায় অবস্থান্তর ধাতু অবস্থান্তর ধাতু আচ্ছা এবার আমরা বুঝতে হবে যে অবস্থান্তর ধাতু কেন অবস্থান্তর নাম হইল প্রথমত এগুলা হ্যাঁ এগুলো তো সব এগুলো ভিন্ন তো এগুলো অবস্থান্তরের মধ্যে পড়ে নেই আর কি এই যেমন এরা এই গ্রুপের অংশ করে আলাদা রাখছি সেম ভাবে এরা অবস্থান্তরের মধ্যে পড়ে নেই তাই ওরা ভিন্ন পার্টে চলে গেছে তোমাদের এই কালার দিছে MTDS RGCN তাহলে এটা মনে কি ঝামেলাযুক্ত পর্যায় সারণী নিয়ে আসছি হয়তো ছবি এই যাই হোক তোমাদের বইয়ে কি এটা তো এরকম কিন্তু সেম কালার আছে সবার বইয়ে যদি এতটুকু থাকে তাহলে পুরোটাই হচ্ছে কি ডি ব্লক ধরবা পুরোটাই অবস্থান্তর মূলক ধরবা আচ্ছা অবস্থান্তর ধাতু সবার আগে লিখে রাখো ডি ব্লক মূলক ডি ব্লক মূল বা ডি ব্লক এলিমেন্ট কেন ডি ব্লক এলিমেন্ট কারণ তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যাবে ডি অরবিটালে যাবে তাই তাদেরকে আমি ডি ব্লক মূল বলবো এরপরের বিষয় অবস্থান্তর তোমরা তো বাংলা ভাষা সন্ধি বিচ্ছেদ জানো অবস্থান্তরকে সন্ধি বিচ্ছেদ করো তো অবস্থাযোগ অন্তর একে অবস্থানযোগ অন্তর কে বলতে পারবে নাকি অবস্থানযোগ অন্তর হবে নাকি অবস্থাযোগ অন্তর হবে অবস্থান মানে দন্তন আছে আছে কে কে হাত তোলো আর দন্তন নাই কে আর কারা আছে তুমি কোনটাতে নাই জানো না শুনতে কোনো নাই দেখে তো বুঝতে হয় এই 3 থেকে 12 যারা আছে তারা কি এখান থেকে স্ক্যানে লাফালাফি কখন এখানে গেছে ওইখান থেকে লাফালাফি কখন এখানে আসছে তাহলে অবস্থান কি কখনো চেঞ্জ হচ্ছে তাইলে ওদের অবস্থা চেঞ্জ হচ্ছে নিজেদের পারিপার্শ্বিক বৈশিষ্ট্য নিজেদের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হচ্ছে অবস্থা যোগ অন্তর এই কথাটার মানেটা কি অন্তর মানে কি পর্যায় বা কিছুক্ষণ পর পর ওরা কিছুক্ষণ অন্তর অন্তর তুমি এসে হচ্ছে এই চেক করে গেও এরকম কথা বলে না এই কথাটা মানে কি যে অন্তর মানে কিছুক্ষণ পর পর বোঝায় আবার পর্যায় বোঝায় কিছুক্ষণ কিছু পর্যায় পর পর এরকম কিছু তো এখানে আসলে হয় কি
ওরা নিজেদের অবস্থা কিছুক্ষণ পর চেঞ্জ করে, মানে তাদের আসলে পরিবর্তনশীল কিছু বৈশিষ্ট্য আছে। এর যে মূল কথা, তাদের কি আছে? পরিবর্তনশীল কিছু বৈশিষ্ট্য আছে। কি রকম? লিখো 1 নম্বর পয়েন্ট দিয়ে। অবস্থান্তর ধাতু বৈশিষ্ট্য লিখো 1 নম্বর পয়েন্ট দিয়ে। লিখো যে প্রথমত লিখো 1 নম্বর দিয়ে, এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তোমরা কি যোজ্যতা মানে চিনো? যোজ্যতা আর যোজনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কে বলতে পারবে? কোনো পার্থক্য নাই, সেম কাহিনী। কিন্তু যোজ্যতা আর যোজ্যতা ইলেকট্রনের মধ্যে পার্থক্য আছে। যেটাই যোজনী সেটাই যোজ্যতা, কিন্তু যোজ্যতা আর যোজ্যতা ইলেকট্রনের পার্থক্য আছে। তোমার সোডিয়ামের যোজনী কত? 1। যোজ্যতা কত? তাও 1। যোজ্যতা ইলেকট্রন কত? তাও 1। মিলে গেছে, খুব খুশি। কিন্তু ক্লোরিন চিন্তা করো, যোজনী কত? 1। কারণ কি? ইলেকট্রন গ্রহণ করবে একটা, যোজ্যতাও 1, কারণ যোজনী যেটা যোজ্যতা সেটা, কিন্তু যোজ্যতা ইলেকট্রন 7। কেন 7? কারণ যোজ্যতা ইলেকট্রন মানে বুঝায় কি বলতো? সর্বশেষ শক্তি স্তরে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে না, তাই ওর যোজ্যতা ইলেকট্রন 7টা। কিন্তু সোডিয়ামে তো সর্বশেষ শক্তি স্তরে আছে একটা, তাই ওর যোজনী যা যোজ্যতা ইলেকট্রন তা সবই একই হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য মৌলিক থেকে সেম হচ্ছে না। তাই যোজনী আর যোজ্যতা ইলেকট্রনের মধ্যে পার্থক্য আছে, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এমনিতে এখানে কিন্তু এটার কোনো কাজ নাই, এটা আমরা বেহুদা লিখলাম আর কি। আমাদের কাজ কি নিয়ে? ডি ব্লক মৌল বা হচ্ছে কি অবস্থান্তর ধাতু নিয়ে, যে এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, জিনিসটা কেমন। আচ্ছা, আমাকে বলো, তোমরা কি ক্রোমিয়াম তো ছিল নাকি? ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম এগুলো ছিল নাকি? ছিল না? এদের ইলেকট্রন বিন্যাস করতে বলতে পারবা তো? মনে করো আমি ক্রোমিয়াম বললাম, সবার লাস্টে কি হবে? 3d5 4s1, এর ব্যতিক্রম না? এটা শিখতে বলছো না? তাহলে ভ্যানাডিয়াম কত? 23, কিন্তু এটা আগে, তাহলে 3d4 নাকি 5? 3d5, তারপর 3d5 বাস 3d4 4s1 আন্ডা। হ্যাঁ, ইয়া 3d3 4s 2 হ্যাঁ। 4s টা আগে ফিল আপ হতে হয়। 4s এর শক্তি কম বলছে না, n + l নীতি বলছে না? 4s এর শক্তি কম, তাহলে কি 4s2 আগে ফিল আপ হবে, 3d পরে ফিল আপ হবে। তাই 3d3 4s2 এর পুরো হওয়ার কথা না? আর তাই না, এমনটা হওয়ার কথা। এবার কথা হচ্ছে ভ্যানাডিয়াম চাইলে দুইটা ইলেকট্রন দান করতে পারবে কিনা? পারবে। তাই ভ্যানাডিয়াম 2+ হবে। ভ্যানাডিয়াম চাইলে আরো একটা ইলেকট্রন দান করতে পারবে কিনা? পারবে না? অবশ্যই পারবে। স্থিতিশীলতা নষ্ট ভ্যানাডিয়াম 3+ হতে পারবে, ভ্যানাডিয়াম 4+ হতে পারবে, ভ্যানাডিয়াম 5+ হতে পারবে। তার মানে দুইটা দান করার পর তার ইলেকট্রন আছে তখন কয়টা? 21টা। সে চাইলে আরো দুইটা দান করে 20টা হতে পারবে, 19টা হতে পারবে, 18টা পর্যন্ত হতে পারবে। পারবে কি পারবে না? পারবে। মুদ্রা হলো এটাই যে কি ভ্যানাডিয়াম বলো, ক্রোমিয়াম বলো, টাইটানিয়াম বলো, স্ক্যান্ডিয়াম, যা ওগুলো ডি ব্লক মৌল যতগুলো আছে অবস্থান্তর, তারা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। যোজন কি 2 থেকে 5 সব 2 থেকে 7 পর্যন্ত হতে পারে, কিন্তু ক্লাস 2 থেকে +7 পর্যন্ত। দুইটা ইলেকট্রন ত্যাগ করে তার মানে নিষ্ক্রিয় মৌলের কাঠামো গঠন করবে। কে নিশ্চয় মৌল? ভ্যানাডিয়াম কি আছে? মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে তো নিষ্ক্রিয়তা বরং করে না তো, কিন্তু ও উন্নয়ন দেখো, যে কোনো যৌগ গঠনের মূল শর্ত হচ্ছে কি সে নিজেকে স্টেবল বানাতে চায়, তাই না? যে কেউই চায় ইলেকট্রন দান করে বা গ্রহণ করে স্টেবল হবো, আমি নিষ্ক্রিয় গ্যাসের মতো হবো। কিন্তু এমন অনেক যৌগ আছে যারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে নাই, কিন্তু তাও যৌগ গঠন করছে অন্য মৌলের সাথে। এরকম হাজার উদাহরণ আছে, যেমন একটা বলি তোমাদেরকে অন্য উদাহরণ দিয়ে, PCl5। এটা শুনছো? PCl5 কে অষ্টক পূর্ণ হয়, অষ্টক সম্প্রসারণ হয়।
অষ্টক সম্প্রসারণের কথা বলছি তোমাদেরকে। আমি পড়ছি অষ্টক সম্প্রসারণ কি জিনিস? তোমার যদি সর্বশক্তি স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ থাকে সেটা অষ্টক, 8 বেশি হয়ে গেলে অষ্টক সম্প্রসারণ, 8 কম হয়ে গেলে অষ্টক সংকোচন। দেখো ফসফরাসে ইলেকট্রন কয়টা? 15টা। ক্লোরিনে কয়টা? 7টা নাকি 17টা মিয়া 17টা। তাহলে দেখো PCl5 এটা তোমার পি না, চার পাশে কয়টা ক্লোরিন? 5টা ক্লোরিন। এই সবগুলা ক্লোরিনে কয়টা করে ইলেকট্রন আছে সর্বোচ্চ শক্তি স্তরে? 7টা করে ইলেকট্রন আছে না? এই 7টা ইলেকট্রন সর্বোচ্চ শক্তি স্তরে আছে। ফসফরাসে 5টা আছে সর্বোচ্চ। আমি এই 5টা এখানে দিই, 5টা। এরপর চিন্তা করো ক্লোরিনের তো 6টা এখানে থাকবে, কয়টা থাকবে? আর একটা সেখানে রাখতে পারবে না? রাখতে পারবে, রাখলো। তাহলে আমাকে বলো এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে কয়টা? 10টা। তাহলে সর্বোচ্চ শক্তি স্তর কি অষ্টক ফিল আপ করছে নাকি তার থেকে বেশি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এখন আমাকে বলো তারা কি অষ্টক, তাদের নিজেদের অষ্টক পূরণ হলেও ক্লোরিনদের ফসফরাসের কি অষ্টক পূরণ হয়েছে? তাহলে এখন কি বলবো তাহলে কি তারা হচ্ছে এই PCl5 গঠন করতে পারবে না? না, PCl3 PCl5 সবই গঠন হয়। তার মানে সব সময় যৌগ গঠনের মূল উদ্দেশ্য অষ্টক পূরণ করা হয় না। অনেক সময় শেয়ার করতে গিয়ে এর থেকে বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, PCl5 এর যোজনী হয় নাকি? স্যার যৌগে যোজনী হয়। স্যার ক্লোরিনটা কি আছে? ক্লোরিনটা কি করছে মানে? ক্লোরিনের জন্য দিছে বলছে ক্লোরিন ইলেকট্রন শেয়ার করছে ফসফরাসের সাথে। ফসফরাসও তার 5টা ইলেকট্রন 5টা ক্লোরিনের সাথে শেয়ার করছে। তাহলে 5টা শেয়ার করছে ফসফরাস আর 5টা ক্লোরিন মিলে 5টা শেয়ার করছে। টোটাল 5 5 10টা ইলেকট্রন শেয়ার হয়েছে না? এই 10টা ইলেকট্রন শেয়ার হওয়াটাকে আমি বলতেছি অষ্টক সম্প্রসারণ। কারণ আমার 8 এর বেশি হয়ে গেলে সেটাকে আর অষ্টক বলি না। 8টা পর্যন্ত থাকলে সেটাকে কি বলি? অষ্টক। 8 এর বেশি হয়ে গেলে সেটা অষ্টক সম্প্রসারণ। 8 এর কম থাকলে অষ্টক সংকোচন। অষ্টপূর্ণ না হয়ে স্টেবল হয়ে যাবে। হ্যাঁ, অষ্টক সংকোচন যেসব যৌগ আছে ওগুলোতে 8 এর কম হয়েও স্টেবল হয়ে যায়। তার মানে স্টেবিলিটির মূল উদ্দেশ্য যদিও মানে স্টেবিলিটি মূলত হয় যদিও কি অষ্টক পূর্ণ করে, কিন্তু অষ্টক পূর্ণ ছাড়াও অনেক ক্ষেত্রে হতে পারে, যেভাবে এখানে হয়। ভ্যানাডিয়াম 2+ থেকে শুরু করে 7+ হয়ে যেতে পারে, 5+ হতে পারে, এরকম। মানে মোদ্দা কথা এটাই, তোমার অবস্থান ধাতুতে তুমি +2 থেকে +7 পর্যন্ত পাবা, এটা মাথায় রাখবা। +7 পর্যন্ত পাবা, এটাই মাথায় রাখবা। বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে পরিবর্তনশীল যোগ্যতার কাহিনী তো বুঝছো। সেম ভাবে আবার দেখো Fe, তোমরা বলছো Fe দেখছো না? এটার নাম কি বলে? Fe নাম কি এটা সবাই জানো? ফেরাস, আয়রন। এই জন্য এটা বললাম। রিয়েল নাম কি? ফেরাম। ফেরাম ল্যাটিন নাম। তো আসল নাম কি তাহলে বলো? আয়রন। আসল নাম কি? আয়রন। ফেরাম তো ল্যাটিন নাম, ফেরাম বলে তো হবে না। তুমি যদি এসএন দেখে যদি টিন না বলে এর স্টেনাম বলে তো হলো না। টিন করতে আসে এসএন থেকে আসছে না? এসএন টাংস্টেন ডব্লিউ থেকে আসছে না? নাকি তোমরা উফ্রন বলো? না, টাংস্টেনই বলো। তাহলে Fe মানে কিন্তু আয়রন, ফেরাম বলবো না। কিন্তু কথাটা বুঝো, Fe যোজনী কয়টা হতে পারে? দুইটা হতে পারে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3 হতে পারে। তেমনি ভাবে জারণ সংখ্যা +2 হতে পারে, +3 হতে পারে। জারণ সংখ্যা +2 +3 হতে পারে, আর যোজনী 2 3 হতে পারে। এই 2 3 হওয়ার কারণে তার নামও চেঞ্জ হয়ে যায়। আয়রন থেকে কি আয়রনই হয়ে যায়? একটা ফেরাস হয়, একটা ফেরিক হয়। একটা ফেরাস হয়, একটা ফেরিক হয়। 2 এর জন্য ফেরাস হয় আর 3 এর জন্য ফেরিক হয়। ঠিক আছে? তার মানে ও নিজে পরিবর্তনশীল যোজক দেখাচ্ছে, আর তুমি দেখবা Fe কিন্তু 3 থেকে 12 এর মধ্যে আছে। Fe কোথায় আছে? Fe 8 নাম্বার গ্রুপে আছে। কত নাম্বার পর্যায়ে? 4 নাম্বার পর্যায়ে আছে। কথা বুঝে গেছে? এই কথা নাম্বার দিয়ে দেখো। তাহলে দেখো পরিবর্তনশীল যোজক বসে বসে বুঝছো। সেকেন্ড পয়েন্ট লিখো, এরা যদি যৌগ গঠন করে, এরা জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ গঠন করে লিখো, এরা জটিল যৌগ গঠন করে। আচ্ছা,
এটা নিয়ে বেশি আলোচনা করবো না কারণ এটা ইন্টারমিডিয়েট টপিক। আমি জাস্ট তোমাকে আইডিয়াটা দিয়ে রাখছি, সিম্পল আইডিয়া। এটা কি এই পুরোটা হচ্ছে একটা জটিল যৌগ, ঠিক আছে, যেটার একটা বিশাল নাম আছে হেক্সাসায়ানোফেরেটুয়াইন। এখন এখানে কি কি দেখতেছো তুমি? Fe দেখতেছো, এই CN এই জিনিসটা কি? কার্বন নাইট্রোজেন দেখতেছো না? এই কার্বন নাইট্রোজেন মিলে এটা কি কি গঠিত হয়েছে বলো তো? কার্বন নাইট্রেট। অসাধারণ। হ্যাঁ, আমার নাম জানো? মানে মানে কিছু বলো, আমি সাবস্ক্রাইব করব। দেখো এই CN এটা ওয়ান কাইন্ড অফ যৌগমূলক। ওয়ান কাইন্ড অফ কি? যৌগমূলক। যৌগমূলক ছিল তোমরা যে কি একাধিক পরমাণু মিলে একটা পরমাণু গুচ্ছ হয় যেটা একটা পরমাণু নিয়ে আচরণ করে, তাই না? ওর কিন্তু চার্জ থাকে, আয়নের নিয়ে কাজ করে, পরমাণু নিয়ে কাজ করে, চার্জ থাকে প্লাস বা মাইনাস, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইনাস হয়, অনেকগুলো প্লাসেরও আছে। তো সায়ানাইড বলে এটার নাম। সায়ানাইডের চার্জ হচ্ছে মাইনাস। চার্জ কি? মাইনাস। সায়ানাইড যদি খাও 1 সেকেন্ডের মধ্যে কবরে। পটাশিয়াম সায়ানাইড পটাশিয়াম সায়ানাইড হলে দেখে তুমি উড়ে যাবে একবার। মানে সায়ানাইড যুক্ত যেগুলো বোম্বে ইউজ করা হয়তো। সায়ানাইড যুক্ত যেগুলো কিছু খালি সায়ানাইড তো খালি তো মরে যাবা। সায়ানাইড পটাশিয়াম সায়ানাইড যেটা বলছো এটা বোমের মধ্যে ইউজ করা হয়। এটা বিষাক্ত বোম। এটা যে এলাকায় মারবে সেই এলাকায় একদম ধরে প্রত্যেকটা মানুষ মরে যাবে, মরে তো যাবে, কারণ ভাইরাস সব ছড়াই যাবে। পারমাণবিক বোমার থেকেও সায়ানাইড বোমার বেশি ভয়ঙ্কর। পারমাণবিক বোমা তো পুরো শহর উড়ে যাবে, মানুষটা জ্বলছে পুড়ে ছেড়ে যাবে। যারা বেঁচে থাকবে তারা না হয়ে হচ্ছে অনেক আনলাকি বলা যায়। মরে গেলেই ভালো। পারমাণবিক বোমা এমন একটা জিনিস, মরে গেলেই ভালো। কেন তো বুঝতেছো? তোমার মনে করো বাংলাদেশে পারমাণবিক বোমা মারছে, বাংলাদেশ শেষ হয়ে যাবে, ভারতের কিছু এলাকা শেষ হয়ে যাবে, এরকম অবস্থা। নেপাল, ভুটানের দিকে আশেপাশে কয়েকটা এলাকা শেষ হয়ে যাবে। কিন্তু কেউ যদি বেঁচে থাকে সে সবচেয়ে নিকৃষ্টভাবে বেঁচে থাকবে। এত জঘন্য অবস্থা হবে। পারমাণবিক বোমা তো ডেঞ্জারাস। তো সায়ানাইড কিরকম? তোমার পুরা শরীর গলায় একদম মানে কি বলবো, অঙ্গার বলো না, অঙ্গার মতো অবস্থা করে ফেলবে, এরকম অবস্থা। 1 কাপ বা হচ্ছে কি ওষুধ আছে না, ওষুধের সাথে কত ইয়া দেয় না, ছোট ঢাকনা দেয় না, মেপে খাও, তুমি এরকম 1 চামচ কি খাবা, সায়ানাইড খাবো, তারপর বাকি হয়। আচ্ছা দেখো সায়ানাইডের দেয়া কত, জারণ সংখ্যা কত? -1 না, চার্জ -1, আর পুরোটা টোটাল কত? -1 না? সায়ানাইডের -1 × 6 না, 6টা না? তাহলে এদিকে তুমি f একটা জানো না, এটাকে x ধরো, তাহলে কত হয় বলতো? x = -6 টা দিকে গেলে +6, তাহলে শুধু 2 আসে না? শুধু 2 আসে, তাহলে x = +2 না? তার মানে তোমার Fe এর চার্জ কত আসছে? +2 আসছে না? এজন্য এই জটিল যৌগের নাম হয়ে গেছে হেক্সাসায়ানো ফেরেটুয়াইন। ফেরাস না বলে এটাকে ফেরেট বলা হয় আইউপ্যাক অনুসারে। আইউপ্যাক সিস্টেম, আইউপ্যাকের কথা বলছি বলতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ হেক্সাসায়ানো ফেরেটুয়াইন। যাই হোক, জটিল যৌগ তোমাদের লাগবে না, জাস্ট এমনি আইডিয়া নিয়ে রাখো অবস্থান্ত ধাতুরা কি করতে পারে, জটিল যৌগ গঠন করতে পারে। এটা শুধু এমন হবে তা না, এটা অনেক ভিন্ন ধরনের অনেক কিছু হতে পারে। যেমন এখানে সায়ানাইড না থেকে কি থাকতে পারে, অন্য কোনো যৌগমূলক বা অন্য কোনো লিগ্যান্ড থাকতে পারে। লিগ্যান্ড শব্দ হয়তো তোমরা শুনো নাই, এটা শুনবা আস্তে ধীরে, এগুলো একটা শব্দ এমনি বলে রাখতেছি, পরবর্তীতে যখন শুনবা তখন যেন বেশি নতুন না লাগে। আবার এরা চাইলে রঙিন যৌগ গঠন করতে পারে। 3 নম্বর পয়েন্টে লিখো, এরা চাইলে কি করতে পারে, রঙিন যৌগ গঠন করতে পারে। এখন কথা হচ্ছে রঙিন যৌগ কি জিনিস? রঙিন যৌগ মানে কালারফুল যৌগ আর কি, তাই না? তো যত ধরনের জটিল যৌগ আছে অবস্থান্ত তার তৈরি করতেছে, তার মধ্যে ম্যাক্সিমাম রঙিন যৌগ হয়, আবার সব হয় না। এটার পিছনে বিশাল এক সায়েন্স আছে, বিশাল এক কাহিনী আছে, ওই কাহিনী আলাপে যাব না। শুধু এতটুকু জেনে রাখবা কি অবস্থান্ত ধাতুরা কি করতে পারে, রঙিন যৌগ গঠন করতে পারে। 4 নম্বর পয়েন্ট লিখো, এরা চুম্বকত্ব প্রদর্শন করে। চুম্বকত্ব প্রদর্শন করে। এরা চুম্বকত্ব প্রদর্শন করে।
এই চুম্বকত্ব আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। লিখে রাখো দ্রুত। লিখো প্যারা চুম্বকত্ব। প্যারা দেয় নাকি? প্যারা চুম্বকত্ব। 2 নাম্বার লিখো ডায়া চুম্বকত্ব। ডায়া চুম্বকত্ব। তারপর 3 নম্বরে লিখো ফেরো চুম্বকত্ব। কি লিখবা? ফেরো চুম্বকত্ব। 3 নম্বরে লিখো ফেরো চুম্বকত্ব। আচ্ছা তোমরা ফুল ফিল আপ করে লিখো। আমি জাস্ট ফেরো লিখছি। ডায়া তোমরা ফুল ফিল আপ করে লিখবে ফেরো চুম্বকত্ব। আচ্ছা ফেরো চুম্বকত্ব ডায়া কি প্যারা কি সব বুঝতে হবে। প্রথমত লিখে রাখো, আমি যা বলছি তা লিখে রাখো। লিখো বিজোড় সাধারণত একটি বেজোড় ইলেকট্রন থাকলে, একটি বেজোড় ইলেকট্রন থাকলে, একটি বেজোড় ইলেকট্রন থাকলে, বিজোড় না বেজোড় বা বেজোড় একই কথা, বেজোড় বা বিজোড় ইলেকট্রন থাকলে কয়টা থাকে? সাধারণত একটি থাকে। আর ফেরোতে লিখে রাখো একাধিক বেজোড় ইলেকট্রন থাকবে। আর এখানে লিখে রাখো জোড় ইলেকট্রন থাকবে, জোড় ইলেকট্রন। লেখার পর প্যারা চুম্বকত্বে লিখো যে সাধারণভাবে চুম্বকত্ব প্রদর্শন করে, সাধারণভাবে চুম্বকত্ব প্রদর্শন করে, সাধারণভাবে চুম্বকত্ব প্রদর্শন করে। ডায়াতে লিখে রাখো কোন চুম্বকত্ব প্রদর্শন করে না। ফেরোতে লিখে রাখো অনেক বেশি চুম্বকত্ব প্রদর্শন করে, অনেক বেশি চুম্বকত্ব প্রদর্শন করে, অনেক বেশি চুম্বকত্ব প্রদর্শন করে। স্যার ডায়া না ধরলে চুম্বকত্ব প্রদর্শন বল লিখছো? ধরো তোমার একটা এক্সাম নিলাম আমি, এক্সাম নিয়ে বললাম এটা হচ্ছে ট্রু ফলসের এক্সাম, যেটা তুমি কোনো ফলস লিখতে পারবে না, তুমি লিখবা হয় ট্রু না হয় নট ট্রু। বিষয়টা হচ্ছে এমন যে চুম্বকত্ব আছে নাকি চুম্বকত্ব নাই। তাই ডায়া চুম্বকত্ব মানে কি? এখানে কোনো চুম্বকত্ব নাই, ঠিক আছে? এখন তোমাকে এটা আলাদা আলাদা টাইপ দিলাম কেন? নাই না থাকলে নাই দিলাম কেন? কারণ হচ্ছে আমি যে বলে ফেলছি অবস্থান্ত ধাতু সবগুলো চুম্বকত্ব প্রদর্শন করে। এখন এই অবস্থান্ত ধাতুর মধ্যে কিছু আছে কি কম করে, কিছু বেশি করে, কিছু একদমই করে না, তারা হচ্ছে কি ব্যতিক্রম না, তো ওদেরকে আলাদা করে ডায়া চুম্বকত্ব বলা হয়। তা ডায়া মানে কি? ডাই বা দুই। ডাই কথা শুনছো না? মনো ডাই কথা শুনছো না? এই ডাই মানে দুই, তো ডাই মানে জোড়, এভাবে মনে রাখবা। আর প্যারা চুম্বকত্ব ভেজোরেটর থাকবে সাধারণত একটা থাকে, একের বেশি দু তিনটাও থাকতে পারে, কিন্তু ফেরোতে অনেক বেশি ভেজোরেটর থাকে। এখন কথা হচ্ছে এটা সাধারণভাবে আকর্ষণ করে। কিছু আছে না আয়রন যার চুম্বকের কাছাকাছি আনলে খুব সুন্দরভাবে আকর্ষণ করে, তারা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ বা প্যারাম্যাগনেট বলে তাদেরকে, প্যারাম্যাগনেটিক লোহা বলতে পারো। কিছু আছে ফেরোম্যাগনেটিক, কোনগুলা? নিকেল অনেক বেশি চুম্বকের সাথে আকর্ষণ করে, কোবাল্ট অনেক বেশি আকর্ষণ করে। আয়রনের মধ্যে যেসব পাওয়ারফুল আয়রন আছে কিছু শক্তিশালী, তারা কিন্তু চুম্বকের সাথে অনেক বেশি আকর্ষণ করে, ওইগুলোকে বলবো ফেরোম্যাগনেটিক পদার্থ, ঠিক আছে? এরপর ডায়াগারা দেখো না, স্টিল জাতীয় কতগুলো জিনিস আছে যেগুলো চুম্বকের কাছে আনলেও আকর্ষণ হয় না, কিন্তু দেখে মনে হয় আকর্ষণ মনে করবে, চুম্বকের সাথে লেগে যাবে, কিন্তু লাগে না। যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কিন্তু চুম্বকের সাথে লাগে না। অ্যালুমিনিয়াম বলে লাভ নাই, কারণ অ্যালুমিনিয়াম এমনি তো ডেভেলপ করবো না, অ্যালুমিনিয়াম এমনি তো ডেভেলপ করে লাভ। স্যার অ্যালুমিনিয়াম কি প্লাস্টিক কি যৌগ? প্লাস্টিক তো যৌগ না, তো প্লাস্টিক যৌগ কেন হবে না? পৃথিবীতে কোন জিনিসটা যৌগ না? তুমি যে নিঃশ্বাস নিচ্ছ এটাতে তো যৌগ নিচ্ছ, অক্সিজেন নিচ্ছ না? অক্সিজেন মার্কেটে যৌগ না? দুটো ও মিলে একটা অক্সিজেন যৌগ হচ্ছে না? মৌলিক যৌগ না? মৌলিক যৌগ মানে কি আবার? হ্যাঁ এটাই বলবো। দেখো উল্টো করে না। এবার আমরা দেখি যে একাধিক বেজোড় বা নরমাল বেজোড় এই জিনিসটা কি, এই বেজোড় এটা বুঝতে হবে। তোমরা মুন্ডা নীতি পড়ছো? পড়ো নাই? পাউলের নীতি
পড়ো নাই আহ্বান নীতি পড়ছো শুধুমাত্র। আচ্ছা দেখো স্যার, চুম্বক। তোমরা ইলেকট্রোবিন্যাস দুটো পড়ছো, তাহলে আমাকে বলো তো ক্রোমিয়ামে তোমরা লাস্টে কি পড়ছিলা 3d5 4s1। তোমরা কি এটা জানো? না জানলেও এখন জেনে নাও। এটা হচ্ছে কি ইলেকট্রন সব সময় জোড়ায় জোড়ায় অবস্থান করতে চায়। একটা যদি ডান দিকে ঘুরে মানে ঘড়ি কাঁটার দিকে ঘুরে, আরেকটা অবশ্য ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এটা হচ্ছে ইলেকট্রনের নীতি। আর ইলেকট্রন সবসময় অরবিটের মধ্যে এমনভাবে প্রবেশ করে যেন সবগুলো একই মুখী হয়। যদি অরবিটালে 5টা জায়গা থাকে, কয়টা জায়গা থাকে? 5টা, তাহলে আগে 5টাতে একই মুখী ইলেকট্রনগুলো ঢুকে তারপর বিপরীত মুখীগুলো ঢোকা শুরু করবে। কিরকম? 3d5 এটা হচ্ছে মনে করো আমি ডি অরবিটালের বক্সটা আঁকতেছি। ডি অরবিটাল কিন্তু আরো 5টা অরবিটালে বিভক্ত থাকে, জানো তোমরা। ডি সাব অরবিটটা আর 5টাতে বিভক্ত থাকে। কয়টাতে বিভক্ত থাকে? 5টাতে বিভক্ত থাকে। ডি তে তাহলে ইলেকট্রন কয়টা ঢুকতে অরবিটাল বল কি বলতে পারবা? 10টা। 10টা না? এটা তো অলরেডি পড়ার কথা। ডি হ্যাঁ 10টা। তাহলে এখানে কয়টা থাকতে পারবে? 10টা থাকতে পারবে, দুইটা করে। ঠিক আছে? এখন হিসাবটা বুঝো। তোমার এখানে ডি আছে কয়টা? 5টা। ডি আছে কয়টা? 5টা। তাহলে কোন 5টা থাকবে? প্রথম 4টা রেখে এখান থেকে বাকিগুলো মুছে ফেলবে, এমন নাকি? এগুলো মুছে ফেলবা, এগুলো মুছে ফেলবা, এগুলো মুছে ফেলবা, এমন নাকি সেটা? না, ইলেকট্রন এমন করে না। ইলেকট্রন কিভাবে থাকে? ইলেকট্রন প্রথম এই 5টাই ফিল আপ হবে। প্রথম এই 5টাই কি হবে? এই 5টাই ফিল আপ হবে, এই 5টাই ফিল আপ হবে। কথা বুঝছো? এভাবে একটা একটা করে সিঙ্গেল একই মুখী, এগুলো কিন্তু সব ঘড়ি কাঁটার বিপরীতমুখী। কিন্তু বিপরীতমুখীগুলো আগে ফিল আপ হয়েছে, বিপরীতমুখী কেন হচ্ছে? ঘড়ি এদিকে যায় নাকি এদিকে যায়? এদিকে যায় তাই না? না এদিকে এদিকে যায়, তাই না? হ্যাঁ, তাহলে এদিকে যায়, তাহলে ঘড়ি কাঁটার বিপরীতমুখী। প্রথম ইলেকট্রনটা ঘড়ি কাঁটার বিপরীতমুখী হয়ে ঢুকে, পরে এগুলো ঘড়ি কাঁটার দিকে করে আসে। এই চ্যাপ্টারে তোমাদের এগুলো সব পড়বা সামনে, এখন জাস্ট অল্প বলতেছি যে পরে আরো ডিটেইলস আসবে। বিপরীতমুখী হলে প্লাস আর ঘড়ি কাঁটার দিকে হলে মাইনাস। এগুলো আরো আসবে সামনে, সমস্যা নেই, এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট এটা বুঝো, বেজোড় ইলেকট্রন মানে হচ্ছে যারা সিঙ্গেল ইলেকট্রন তারা, আর জোড় ইলেকট্রন মানে হচ্ছে যারা কি একসাথে দুইটা করে আছে, কাপল ইলেকট্রন। 5টা হলে বেশি স্টেবল না। হ্যাঁ, এখন এখানে 5টা ইলেকট্রন না, 5টা বেজোড় না, অনেক বেশি। 5টার থেকে কি বেশি ভেজর হওয়া পসিবল কি আমার বলো তো? না, কারণ আরেকটা ইলেকট্রন দিলে যেটা যোগ হয়ে যাবে, তখন 4টা ভেজর থাকবে শুধু, আরেকটা দিলে 3টা ভেজর হয়ে যাবে। মানে ভেজর সর্বোচ্চ 5টা হতে পারে। তার মানে একাধিক ভেজর মানে যেটা বলতেছি, ওটার লিমিট হাইয়েস্ট কয়টা? 5টা। ওই 5টা হয়ে গেলে তখন সেটা কি হয়ে যাবে? ফেরোম্যাগনেটিক। তার মানে ক্রোমিয়াম একটা ফেরোম্যাগনেটিক বলতে পারবো কিনা? বলা যায়। তবে পরীক্ষার জন্য তোমরা মনে রাখবা Fe, কোবাল্ট আর নিকেল, এই তিনটা সাথে এমসিকিউতে আসে যে ফেরোম্যাগনেটিক পদার্থ কোনগুলি, ফেকনি দিয়ে মনে রাখবা। Fe মানে কি আয়রন, কোবাল্ট আর নিকেল। ঠিক আছে? ক্রোমিয়াম হইছে আর কি, কিন্তু ওই ইলেকট্রন আত্মত্যাগ করে ফেলে হাত হতে পারবে না। এদের তো মানে এদের তো 5টা ইলেকট্রন থাকে না। কোনটাতে? এই ফেরাস কোবাল্ট আছে আছে, তুমি বাসায় যে করবা, এটা তোমার কাজ, তুমি করে আমাকে গ্রুপে দিবা। ঠিক আছে? যে কি করবা, এগুলো ইন্টারমিনাস করবা, ইন্টারমিনাস করে এটা যে এই ফেরো হয় কিনা দেখাবা। আর হ্যাঁ, ফেরো হইতে 5টা লাগবে, এটা কিন্তু ভুল না। আমি একবার বলছি নাকি 5টা দেখাইছি তাই মনে করছি 5টা লাগবে না। আমি বলছি একাধিক বেজোরেটর। একাধিক বেজোরেটর মানে হচ্ছে তোমার একের বেশি হলে সেটা ফেরো হতে পারে। 2টা 3টা 4টা 5টা থাকলে হতে পারে, আর একটা থাকলে বা 2টা থাকলে সেটা প্যারা হবে। এরকম বিষয়টা। যেমন আমি যদি এখন এখানে ক্রোমিয়াম না দিয়ে ভ্যানাডিয়াম বা স্ক্যান্ডিয়াম দিতাম, তখন যদি আচ্ছা ধরো কিছু দিয়ে যে কোনো একটা মূল হবে আর কি, যদি সেটা 3d2 হতো তাহলে কি হতো আমাকে বলো তো? এখানে 5টা থাকতো, শুধু প্রথম 2টা ফিল আপ হতো না, তাহলে শুধু 2টা মেজরিটর না, এই 2টা মেজরিটর মানে কি? সে তো আমি ইজিলি তাকে ফেরো বলতে পারতেছি না। তো একাধিক আছে, একের অধিক আছে, কিন্তু ফেরোর কাছাকাছি গেলেও পুরোপুরি ফেরো বলা যাচ্ছে না, আমরা প্যারাই বলবো এটাকে। ধরো আর একটা ইলেকট্রন বেড়ে গেছে, এখন চাইলে ফেরা বলতে পারি আমি, এটা ডিপেন্ড করবে তার অবস্থার উপর আর কি। আর যদি একদম নাই, এগুলো নাই, এগুলো নাই, শুধু একটা আছে, শুধু একটা থাকলে তখন তো প্যারাই বলতে হবে। আমি বলছি বেজোর ইলেকট্রন থাকলে প্যারা। হ্যাঁ, বিজোড় ইলেকট্রন থাকে কয়টি বিজোড় ইলেকট্রন আছে সেটা বোঝায়। হ্যাঁ, বেজোর ইলেকট্রন বলতে বোঝায় যে সিঙ্গেল ইলেকট্রন কয়টা করে আছে, এখানে 5টা আছে। আর জোড় ইলেকট্রন মানে কি, এটা একবার বলে ফেলি। যদি তোমার কখনো এমন হয় যে ডি অরবিটালের মধ্যে সব ফিল আপ, এরকম করে ফিল আপ, এরকম করে ফিল আপ, 10টা ফিল হয়ে গেছে না? এখানে কি কোনো বেজোর ইলেকট্রন আছে? না। সব জোড়।
তাহলে এখন বলতে হবে এটা একটা ডায়াম্যাগনেটিক, এটা কোনো চুম্বকত্ব প্রদর্শন করবে না। টেকনিক্যালি ফেরো চুম্বকত্ব মানে বিজোড় সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকতে হবে। বেজোড় সংখ্যক বেজোড় থাকতে হবে এমন কোনো কথা নাই, জোর থাকতে পারে। আমার 4টা যদি থাকতো তাও তো আমি বলতে পারতাম, ফেরো হ্যাঁ বলতে পারতাম। 7 হলে 7 মানে যে জোর এমন তো না। 7 মানে যে জোর এমন তো না, সর্বশেষে যদি 7টা ইলেকট্রন থাকে। কই 7টা ইলেকট্রন? মানে 3d7 হ্যাঁ, জোর কেন না? কারণ মানে তারা জোর না। 3d7 মানে তো এখানে একটা থাকবে এখানে থাকবে না, মোট 7টা না এখন? হ্যাঁ, হ্যাঁ এখানে এখন বেজোড় তো 3টা আছে না, হয়েছে তো। বেজোড় আছে মানে সে ম্যাগনেটিক, বেজোড় আছে মানে সে কি ম্যাগনেটিক, হয় প্যারা না হয় ফেরো। আর বেজোড় নাই, সবই হচ্ছে কি জোর, তাহলে সেটাকে বলতে হবে কি ডায়া। দুইটা বেজোড় থাকলে হ্যাঁ তুমি ফেরো বলতে পারো, কিন্তু তার তো পার্সেন্টেজ কম। মানে আমি বললাম কি যে হচ্ছে 33 উপর পাইছে, সে পাস করছে, কিন্তু সে আহামরি ভালো স্টুডেন্ট না, কিন্তু তাকে আমি আবার কি ফেল করছে এটা বলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তুমি সে যখন দেখতেছো 3টা মেজর ইলেকট্রন 4টা মেজর ইলেকট্রন 5টা মেজর ইলেকট্রন, তার মানে কি তার অনেকগুলো না সেখানে, তখন তার মানে ইজিলি বলতে পারছো সে কি অনেক বেশি চুম্বকত্ব দেখাবে। কিন্তু একের অধিক মাত্র মনে করো 2টা দিকে বোঝাইছে, তুমি চাইলে তাকে ফেরও বলতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু সে অত বেশি চুম্বকত্ব প্রদর্শন তো করবে না, করবে না। তাই এটা প্যারা আর ফেরোর মাঝে মাঝে পর্যায়ে পড়ে যায়, এটা আর কি মানে স্পেসিফিক্যালি বলতে পারো না। স্পেসিফিক্যালি শুধু বলতে চাইলে তুমি এই তিনটা মুখস্থ রাখো, যে তিনটা আমি লিখে দিছি, এফি কোভারটা লিখে রাখো, ঠিক আছে? এই এফি এ শুনো, এই যে ফেকোনি এই তিনটাকে বললাম এফি সিও নিকেল এরা ফেরো, এরা কিন্তু আবার প্যারাও হয়, কারণ যখন এরা দেখা যাবে কি বেজোড় ইলেকট্রন পাচ্ছি শুধু একটা দুইটা, প্যারা বলবো না, বেশি পাইলে ধরেন এখন কিন্তু আমি কখনো বেশি কখনো কম কেন পাচ্ছি, ওই যে শুরুতেই বলছি এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, বলছিলাম কিনা? বলছিলাম এই পরিবর্তনশীল যোজ্যতার কারণে তারা কখনো প্যারা হয়ে যায়, কখনো কি হয়ে যায় ফেরো হয়ে যায়। মাথায় কি কিছু হলে ঢুকছে, পুরো ঢুকতে হবে না। স্যার তাহলে এফ অরবিটালের ক্ষেত্রে কি 7টা বিজোড় সংখ্যা হবে? 7টা বিজোড় 7টা বিজোড় কেন সম্ভব? মানে তবে এফ এর ক্ষেত্রে আমরা কি এফ অরবিটাল নিয়ে পড়াশোনা করতেছি, অবস্থান্তর ধাতু ডি অরবিটাল নিয়ে পড়াশোনা করতেছি না? হ্যাঁ, যদি তুমি এফ নিয়ে কাজ করতা তখন 7টা পর্যন্ত হতে পারতো বিজোড় ইলেকট্রন, কিন্তু এফ অরবিটালের তো বৈশিষ্ট্য না এই চুম্বকত্ব প্রদর্শন করা কার বৈশিষ্ট্য? ডি অরবিটালের মৌলগুলোর বৈশিষ্ট্য। ফেরো চুম্বকত্ব মৌলগুলো যদি ইলেকট্রন ত্যাগ করে একটি বিজোড় ইলেকট্রনে পরিণত হয়, তখন সেগুলো প্যারা হয়ে যাবে। হ্যাঁ, তো প্যারা। মানে আমি বলতে পারি সকল ফেরো ওয়ান কাইন্ড অফ প্যারা, কিন্তু সকল প্যারা ফেরো না। বলতে পারবো কিনা কথাটা? স্যার যদি প্যারাগুলো আবার ইলেকট্রন গ্রহণ করে প্যারাগুলো যদি আবার যদি বেজোড় পারে যায়, এমন তো পারবে না। আচ্ছা যাই হোক, অনেক কিছু বলছি এখানে চুম্বকত্ব নিয়ে বলছি, এগুলো নিয়ে আরো অনেক ডিটেইলস আলোচনা আছে। ডি অরবিটাল এই অবস্থান্তর ধাতুর আলোচনা কিন্তু শেষ হয় নাই, অনেক বাকি আছে আলোচনা। নেক্সট দিন অবস্থান্তর ধাতু থেকে আরো বেশি কিছু জিনিস পড়বো, তারপর দেখা হবে এরপরে। আমাদের হচ্ছে গ্রুপ 18 পর্যন্ত যারা আছে সবার পরিচয় আগে জেনে ফেলবো। আমরা 3 থেকে 12 করতেছি না, 3 থেকে 12 পর আরো করা আছে, এরপর 13, 14, 15, 16, 17, 18 এই পরিচয়গুলো জানার পরে আমরা ইলেকট্রোবিন্যাসে যাব। ইলেকট্রোবিন্যাস জানার পরে এরপর আমরা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের নীতিতে যাব। নীতিতে যাওয়ার পরে কি কাজ? কেউ জানবা পর্যাবৃত্ত ধর্ম নিয়ে কাজ, যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক, এবং এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল পড়াশোনা। ওইটাতে যাওয়ার জন্যই এখন পর্যন্ত এত কিছু কাজ করছি। আমরা যে শুধু পড়ছি ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, এগুলো তো তাদের পরিচয়, এগুলো তাদের কি পরিচয়। ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু এগুলো শুধু তাদের পরিচয়, কিন্তু এই যে গ্রুপ 1, গ্রুপ 2 ওদের কিছু পর্যাবৃত্ত ধর্ম আছে না, তাদের গণনাঙ্ক সূচনাঙ্ক কিভাবে চেঞ্জ হয়, কিভাবে তৈরি ঋণাত্মক অন্য কিছু চেঞ্জ হয়, সেগুলো হিসাব তো জানতে হবে কিভাবে করতে হয় না করতে হয় নাকি। আচ্ছা, ওগুলো নেক্সট দিন দেখা হবে। ওকে, ঠিক আছে, তোমাদের ছুটি অনেক বেশি দেরি হয়ে গেছে।